এইচএসসি 2022 পঞ্চম সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টে তোমাদেরকে স্বাগতম। প্রথমেই বলি, মন্ত্রণালয় থেকে যে গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী দিয়েছে এগুলো না মেনে যদি তোমরা অ্যাসাইনমেন্ট খাতায় লিখো তাহলে কিন্তু একটি নাম্বারও পাবে না। তো সবার আগে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদেরকে জানতে হবে, সেটা হলো যে মন্ত্রণালয় থেকে কি গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী দিয়েছে। আরেকটা বিষয় হলো যে তোমাদের কাভার পেজে কীভাবে লিখতে হবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই দুইটি বিষয় আমি তোমাদেরকে এখনই বলবো, আর পাশাপাশি তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের এই যে অ্যান্সারটা আমি তোমাদেরকে খুব নির্ভুলভাবে করে দেব। তো তার জন্যে তোমরা পুরো ভিডিওটা না টেনে আমার সাথে দেখতে থাকো। আর হ্যাঁ, দেখছো যখন, যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা অন করে দাও। তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তো তাহলে আর কথা বাড়াবো না, চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই যে মন্ত্রণালয় কি গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী দিয়েছে তোমাদের খাতায় অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বিষয়, সেটা হলো যে এটাই হলো আমাদের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী। সেটা হলো যে দেখো বলেছে যে অ্যাসাইনমেন্টের শিরোনামটি প্রশ্নের দ্বিতীয় কলামে উল্লেখিত প্রথমে খাতায় লিখে এরপর থেকে লেখা শুরু করতে হবে। ABC অথবা ক খ গ দিয়ে লেখা যাবে না এবং প্রশ্নের প্রতিটি অংশ প্রথমে খাতায় লিখতে হবে এবং এরপর উত্তর লিখতে হবে। তো আসো আমি শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি এই বিষয়টা আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। আমি তোমাদেরকে একটা খাতা দিয়েই বুঝিয়ে দেই যে কিভাবে বিষয়টাকে লিখতে হবে। ধরো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটা খাতা। তো খাতাতে প্রথমেই লিখবে শিরোনাম। এর আগে অনেক অ্যাসাইনমেন্ট অনেকে জমা দিয়েছো, খাতাতে কোনো শিরোনাম লেখোনি। যদি এবারও না লেখো তাহলে কিন্তু এই অ্যাসাইনমেন্ট নাম্বার পাবে না। তো প্রথমে লিখবে শিরোনাম। শিরোনাম কোনটা হবে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই বিষয়টা হবে শিরোনাম। শুধুমাত্র দেখো তিনটে বিষয় এখানে বলা হয়েছে শিরোনামের ক্ষেত্রে, ছোট্ট শিরোনাম। শুধুমাত্র তিনটে বিষয় বলা হয়েছে, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এইটুকুই শিরোনাম। যেহেতু বলা হয়েছে দেখো 2 নাম্বার কলামে, তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি শিরোনামের বিষয়টা। দেখো এটা 2 নাম্বার কলাম এবং সেখানে হাইলাইট করা রয়েছে, এটাই তোমাদের শিরোনাম। আচ্ছা, তাহলে প্রথমে খাতায় লিখলে শিরোনাম। দেখো স্ক্রিনে একটা কাভার পেজ দেখা যাচ্ছে এবং কাভার পেজে যে অংশটুকু হাইলাইট করা রয়েছে এখানে তোমাদের শিরোনামটা লিখতে হবে। শিরোনামে ওই জিনিসটা শুধুমাত্র লিখবে ডিএনএ এর জন্য দিয়ে আরএনএ, আরএনএ এর জন্য দিয়ে প্রোটিন। শুধু এই 3টি কথা লিখলেই হয়ে যাবে তোমাদের শিরোনাম। এবার প্রশ্নে অ্যান্সার কিভাবে করবে? প্রশ্নে কিন্তু কোনো ক খ গ ABC এগুলো কিন্তু লেখা যাবে না। তাহলে তোমরা কিভাবে লিখবে? এর আগের অ্যাসাইনমেন্টগুলোতে কিন্তু তোমরা ক খ গ ABC এগুলা না থাকলেও তোমরা লিখেছো, ইচ্ছা মতো লিখেছো। এবার কিন্তু এই ভুল করলে নম্বর পাবে না। তাহলে কিভাবে লিখবে? আসো দেখি কিভাবে লেখা যায়। তো দেখো এই যে খাতাটাতে তোমরা প্রথমে শিরোনাম লিখেছিলে, এবার নিচে লিখবে নির্দেশক 1। নির্দেশক 1টা কি জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো হাইলাইট করা বিষয়গুলো দেখতে পাচ্ছ, 3টা নির্দেশক রয়েছে। এই 3টা নির্দেশকে তোমাদের 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। বুঝতে পেরেছ? নির্দেশক 1 নম্বর দেখো হাইলাইট করা রয়েছে। 1 নম্বর নির্দেশক হাইলাইট করার ক্ষেত্রে দেখো লেখা আছে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন। প্রথমে শিরোনাম লিখবে খাতায়, লেখার পরে 1 নম্বরে লিখবে ডিএনএ এর সচিত্র ভৌত গঠন। এই বিষয়টা লেখার পরে তারপরে লিখবে তার অ্যান্সারটা। বুঝতে পেরেছ? 1 নম্বরের অ্যান্সার শেষ হয়ে গেলে তারপরে লিখবে নির্দেশক 2। নির্দেশক 2 লিখে নির্দেশক 2 যে বিষয়টা আছে সেটা লিখবে। তারপরে 2 নম্বরে অ্যান্সার হয়ে গেলে এবার লিখবে নির্দেশক 3। নির্দেশক 3 লেখার পরে যে বিষয়টা রয়েছে সেটা আবার লিখবে। তো এইভাবে খাতাতে অ্যান্সার করতে হবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে এইটার পূর্ণাঙ্গ সঠিক অ্যান্সার লিখতে পারবে, ছবি সহ কিভাবে পূর্ণাঙ্গ সঠিক অ্যান্সার লিখতে পারবে। তো এই বিষয়টা আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করি। পঞ্চম সপ্তাহের বায়োলজি অ্যাসাইনমেন্ট এইচএসসি 2022 ব্যাচকে স্বাগতম। এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা ডিএনএ সচিত্র ভৌত গঠনের প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে। প্রথমে তোমরা খাতায় নিশ্চয় লিখেছো নির্দেশক 1 ডিএনএ সচিত্র ভৌত গঠন, এই কথাটা লিখতে হবে। এই কথা না লিখলে কিন্তু নাম্বার পাবে না। এই কথা লেখার পরে তোমরা একটি ছবি আঁকাবে। দেখো এখানে যে 2টি ছবি দেখতে পাচ্ছ, এই 2টি ছবির মধ্যে 2টি আঁকাতে পারলেই ভালো। যদি কেউ না পারো তাহলে ডান দিকের এই ছবিটা আঁকালে হবে, যেটা অ্যাকচুয়াল ডিএনএ ডাবল হেলিক্সের মডেল। তো যদি তোমাদের ছবি আঁকানোতে প্রবলেম থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, সেই লিংকে যেয়ে
তোমরা দেখে আসতে পারো যে কিভাবে এই ডিএনএ ডাবল হেলিক্স মডেলটা আঁকানো যায় এবং খুব সহজে আঁকানো যায়। তো তারপরে তোমরা খাতায় ছবিটা আঁকানোর পরে তোমরা কিছু এই মডেল তোমার হলো পয়েন্ট আকারে তোমরা বৈশিষ্ট্যগুলো লিখবে বা বৈশিষ্ট্য আকারে তোমরা ডিএনএ ভৌত গঠনগুলো লিখবে। তো কিভাবে লিখবে দেখো। ডিএনএ ভৌত গঠনে আমি বেশ কয়েকটি এই পয়েন্ট আকারে দিয়েছি। এর মধ্যে 1 নম্বরে রয়েছে দেখো ডিএনএ দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স। ডিএনএর একটি বাহু 5 কার্বন থেকে 3 কার্বনমুখী এবং অপর বাহু 3 কার্বন থেকে 5 কার্বনমুখী। ডিএনএর একটি পূর্ণ প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার এবং একটি পূর্ণ প্যাচে নাইট্রোজেন বেস থেকে 10টি। 2টি লুপ মিলে একটি পূর্ণ প্যাচ ধরা হয় এবং এই 2টি লুপের ভিতরে 10টি নাইট্রোজেন বেস থাকে। তাহলে 34 দিয়ে 34কে 10 দিয়ে ভাগ দিলেই বের হয়ে যাবে যে আসলে একটি থেকে আরেকটি লম্বালম্বি দূরত্ব কত। তো 4 নম্বরে সেটাই বলা আছে দেখো, একটি নাইট্রোজেন বেস থেকে আরেকটি নাইট্রোজেন বেসের দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার। শুধু লম্বালম্বি দূরত্বই থাকে না, ডিএনএ তে তোমার নাইট্রোজেন বেসের পাশাপাশি দূরত্বও থাকে। সেজন্য 5 নম্বর পয়েন্টে আছে দেখো, দুটি পাশাপাশি নাইট্রোজেন বেসের দূরত্ব হবে 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার। একটি ডিএনএ অণুতে নাইট্রোজেন বেস থেকে 4টি: অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। 7 নম্বরে আছে দেখো, নাইট্রোজেন বেস অ্যাডেনিনের বিপরীতে থাকে থাইমিন এবং গুয়ানিনের বিপরীতে থাকে সাইটোসিন, অর্থাৎ এ এর বিপরীতে টি এবং জি এর বিপরীতে সি। 8 নম্বরে আছে দেখো, নাইট্রোজেন বেস এ এর সাথে টি থাকে 2টি হাইড্রোজেন বন্ধন দ্বারা এবং নাইট্রোজেন বেস জি এর সাথে সি থাকে 3টি হাইড্রোজেন বন্ধন দ্বারা। 9 নম্বরে আছে, ডিএনএ অণুতে নাইট্রোজেন বেস থাকে সবসময় 1 নং কার্বনে এবং ফসফেট থাকে সবসময় 3 এবং 5 নম্বর কার্বন, অর্থাৎ নাইট্রোজেন বেসগুলো এই সুগারের মাঝখানে থাকবে আর ফসফেটগুলো সুগারের বাইরের দিকে থাকবে। আর দেখো 10 নম্বরে বলা হয়েছে, ডিএনএ ডাবল হেলিক্স সূত্র দুটি তৈরি হয় সুগার এবং ফসফেটের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। সেক্ষেত্রে কি হবে, সূত্রের বাইরের দিকে থাকে সুগার এবং ভিতরের দিকে থাকে ফসফেট। আর ডিএনএ প্রতিটি প্যাচে হাইড্রোজেন বন্ড থাকে 25টি, অর্থাৎ এই যে 2টি লুপ মিলে যে একটি প্যাচ হয় আর একটি প্যাচে 10টি নাইট্রোজেন বেস থাকে, এই 10টি নাইট্রোজেন বেসের মধ্যে 25টি হাইড্রোজেন বন্ড থাকে। তো তোমরা যদি কেউ সম্পূর্ণটা লিখতে না পারো, এর মধ্যে 2-1টি বাদ দিতে পারো, মোট 10টি তোমার বৈশিষ্ট্য লিখলে হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের ডিএনএ সচিত্র ভৌত। তো দেখলে শিক্ষার্থী বন্ধুরা, 1 নাম্বার বিষয়টা তোমরা খুব সহজে অ্যান্সারটা করতে পারলে। তো যদি কেউ পিডিএফ ফাইল চাও তাহলে কমেন্ট করো, কমেন্ট করলে আমি তোমাদেরকে কমেন্টে আমার পিডিএফ ফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। যারা কমেন্ট করবে শুধু তারাই লিঙ্কটা পাবে, অন্য কেউ পাবে না। আচ্ছা, এবার 2 নাম্বারের ক্ষেত্রে কিভাবে লিখবে? নির্দেশক 2টা আগে লিখতে হবে খাতায়। লিখবে যে নির্দেশক 2 এর ক্ষেত্রে দেখো বলা রয়েছে যে চিত্রসহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। তো এটাও আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্ট দেখিয়ে দেবো যে কিভাবে খুব সহজে ছবিটা আঁকাবে এবং সেখান থেকে তোমরা অ্যান্সারটা লিখবে। ভাইয়া এবং আপুরা, এবার তোমরা দেখো যে 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিভাবে লিখতে হবে। নির্দেশক 2 প্রথমে খাতার উপরে লিখবে যে নির্দেশক 2 চিত্রসহ ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া। এবার দেখো, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশনে নিম্নলিখিত ধাপগুলো থাকে, অর্থাৎ ট্রান্সক্রিপশন নিম্নলিখিত ধাপে সম্পন্ন হয়। প্রথমে থাকবে ট্রান্সক্রিপশনের সূচনা, ইনিশিয়েশন। তারপরে থাকবে এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, যাকে বলা হয় ইলংগেশন। 3 নম্বরে থাকবে সমাপ্তিকরণ বা টার্মিনেশন এবং 4 নম্বরে থাকবে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ সৃষ্টি। এই কয়েকটা ধাপে এই ধারাবাহিক প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে এবং লিখতে হবে। তোমরা স্ক্রিনে যা দেখছো এগুলোই লিখে নেবে, তাহলেই হবে। ভিডিও পজ করে করে স্ক্রিন থেকে লিখে নেবে, এগুলোই খাতায় লিখলেই হয়ে যাবে। তো আমরা ধীরে ধীরে দেখি এগুলো বর্ণনা। প্রথমে দেখো ট্রান্সক্রিপশনের সূচনা। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা আঁকাতে হবে না, কোন ছবিটা আঁকাতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো সূচনাটা কিভাবে হয়। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ। ডিএনএ অণুর একটি স্ট্র্যান্ডের জিন অংশের প্রথম অংশে অবস্থিত প্রোমোটার, এই প্রোমোটারে আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ডিএনএ অণুর ডাবল হেলিক্সের প্যাঁচ খুলে দেয়। সাধারণত প্রথমে 20টি বেস পেয়ার খুলে যায়। এই খুলে দেওয়ার মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সূচনাটা শুরু হয়। 2 নম্বরে এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ, ইলংগেশন বলে যাকে। আরএনএ পলিমারেজের ছাঁচ ডিএনএ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইডের একটির পর একটি যুক্ত করে এমআরএনএ সূত্রটি বৃদ্ধি করতে করতে ডিএনএ স্ট্র্যান্ডের সামনের দিকে অগ্রসর হতে থাকে।
এই অবসরটা কিভাবে হয় দেখো, 3 কার্বন থেকে 5 কার্বনমুখী ছাঁচ ডিএনএ স্ট্র্যান্ড ব্যবহার করে 5 কার্বন থেকে 3 কার্বনমুখী এমআরএনএ তৈরি হয়। এখানে তোমাদেরকে একটা বিষয়ে ভালো করে বলে রাখি, সেটা মনে রাখবে যে ডিএনএ দ্বিসূত্রক আর আরএনএ একসূত্রক। তাহলে কি করছে ভাইয়ারা, দ্বিসূত্রক ডিএনএ থেকে একসূত্রক আরএনএ তৈরি করছে। তাহলে দেখো যে ডিএনএ যে দ্বিসূত্রকের মধ্যে একটি সূত্র রয়েছে 3 থেকে 5 কার্বনমুখী, এটাকেই আরএনএ ছাঁচ হিসেবে ব্যবহার করছে, করে এইটাকে ব্যবহার করে তার বিপরীত অ্যান্টি প্যারালাল 5 কার্বন থেকে 3 কার্বনমুখী এমআরএনএ তৈরি করছে। বুঝতে পেরেছো ভাইয়ারা? এবার দেখো ট্রান্সক্রাইব করা এমআরএনএ এর শুরু হলো 5 প্রান্তে এবং শেষ হবে 3 প্রান্তে। অর্থাৎ ছাঁচ 3 থেকে 5 কার্বনমুখী হলে এমআরএনএ স্ট্র্যান্ড হবে অবশ্যই 5 থেকে 3 কার্বনমুখী, কারণ নতুনভাবে সৃষ্ট স্ট্র্যান্ডটি অবশ্যই ছাঁচ ডিএনএ এর অ্যান্টি প্যারালাল অর্থাৎ কমপ্লিমেন্টারি হবে। এই কথাগুলো কিন্তু তোমাদেরকে খাতায় লিখতে হবে। এরপরে দেখো বলা হয়েছে ডিএনএ স্ট্র্যান্ডের খোলা অংশে ট্রান্সক্রিপশন সমাপ্ত হলে আরএনএ পলিমারেজ পুনরায় সামনের দিকে ডিএনএ ডাবল স্ট্র্যান্ডের আরেকটি অংশে খুলে দেয়। আরএনএ পলিমারেজ সামনের দিকে চলে গেলে পেছনের ডিএনএ অংশ পুনরায় ডাবল হেলিক্স হয়ে যায়। এইভাবে এবার দেখো সমাপ্তিকরণ বা টার্মিনেশন। ডিএনএ এর ছাঁচ স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশনের সমাপ্তি স্থান নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ কোথায় শেষ হবে সেটা নির্দিষ্ট থাকবে। আরএনএ পলিমারেজ এমআরএনএ স্ট্র্যান্ড তৈরি করে ছাঁচ ধরে সামনের দিকে অগ্রসর হতে হতে ডিএনএ স্ট্র্যান্ডের টার্মিনেশন বেস সিকোয়েন্সে পৌঁছে গেলে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়। অর্থাৎ স্টার্টিং এরও তোমার বেস সিকোয়েন্স সুনির্দিষ্ট এবং সমাপ্তিরও বেস সিকোয়েন্স সুনির্দিষ্ট। ওই সুনির্দিষ্ট বেস সিকোয়েন্সে পৌঁছালে, বেস সিকোয়েন্স কোনগুলো, নাইট্রোজেন বেজের কথা এখানে বলা হয়েছে। টার্মিনেশন সিকোয়েন্স হলো এক সারি অ্যাডেনিন যা এমআরএনএ তে ট্রান্সক্রাইব করে এক সারি ইউরাসিল, আর নিউক্লিয়ার প্রোটিন ওই পলিইউরাসিল অংশে সংযুক্ত হয় এবং ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এক সাইডে প্রমোটার থেকে আস্তে আস্তে শুরু হয়ে ওই টার্মিনেটর রিজিয়ন পর্যন্ত, অঞ্চল পর্যন্ত যাবে। ওখানে অনেকগুলো ইউরাসিল থাকে, পলিইউরাসিল ওখানে থাকবে। তো পলিইউরাসিল এখানে সমাপ্তিটা ঘটবে। আচ্ছা, তোমরা এই ছবিটা তোমরা মাঝখানে আঁকাবে, অর্থাৎ একেবারে শুরুতে ছবি আঁকাবে না, কিছু দূর বর্ণনা লেখার পরে তারপরে ছবিটা আঁকাবে। তো এই ছবিটা তোমরা আঁকাবে, ছবিটা দেখে রাখো। এখানে দেখো প্রথমে রয়েছে ডিএনএ। এই ডিএনএটার একটা হলো প্রোমোটার সিকোয়েন্স আর একটা হলো টার্মিনেটর সিকোয়েন্স। প্রথম ছবিতে দেখো প্রোমোটার সিকোয়েন্স আর হলো টার্মিনেটর সিকোয়েন্স, আর মাঝখানে দেখো কোডিং সিকোয়েন্স লেখা আছে, আরএনএ কোডিং। এখানে এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন এইভাবে লেখা আছে। এক্সন আর ইন্ট্রন কি একটু পরে বুঝতে পারবে। তো প্রথমে দেখো ডিএনএ থেকে যে তোমার আরএনএটা তৈরি হয় সেটা বলে প্রি এমআরএনএ। তো প্রি এমআরএনএ এর মধ্যে অনেক ভেজাল থাকে, অবদব্য থাকে, অর্থাৎ এটা কেবল বাচ্চা একটা এমআরএনএ। বাচ্চা এমআরএনএ এর মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেজন্য এর ভুলভ্রান্তিগুলো দূর করে দিতে হয়। তো দূর করে দেওয়ার জন্য প্রথমে কি করতে হয়, তো এটা তো নিউক্লিয়াসে তৈরি হয়। এই নিউক্লিয়াসে যখন তৈরি হয় তখন এটা বাইরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না, অর্থাৎ একটা বাচ্চা পেটের ভিতর থেকে যখন বাইরে আসবে তার তো খাপ খাওয়ানোর জন্য একটা পরিবেশ দরকার। তো সেজন্য তাকে মাথায় একটা ক্যাপ দিয়ে দেয়। ক্যাপটা হয় 7টা গুয়ানোসিন, 7টা দেখো জি লেখা আছে 3 নম্বর ছবিতে। 7টা গুয়ানোসিন এখানে ক্যাপ হিসেবে ব্যবহার করা হয়। আর পলি এ টেল, এখানে অসংখ্য প্রায় 150টির মতো পলি এ টেল থাকে, অর্থাৎ অ্যাডেনিন, এ মানে অ্যাডেনিনের টেল থাকে। আর এইখানে যে দেখো ভেজাল গুলো রয়েছে, ভেজাল গুলো হলো ইন্ট্রন। 4 নম্বর ছবিতে দেখো এই যে ইন্ট্রন গুলোকে কেটে বাদ দেওয়া হচ্ছে। বাদ দেয় কে? স্প্লায়োসোম নামক এক ধরনের এনজাইম। এই ইন্ট্রন ভেজাল গুলোকে বাদ দেওয়ার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে আমাদের চূড়ান্ত এমআরএনএ। দেখো ছবিতে শেষের ছবিটা, এই ছবিটা বুঝলে ছবিটা আঁকানো সহজ হবে। তাহলে সামনে ক্যাপ থাকবে 7টা গুয়ানোসিনের, আর শেষে অনেকগুলো পলি এ টেল থাকবে। 5 প্রান্তে থাকবে ক্যাপ আর 3 প্রান্তে থাকবে টেল, আর মাঝখানে কোডিং অঞ্চলে হয়ে যাবে আমাদের সম্পূর্ণ। এবার প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ, আমি ছবিতে এই বর্ণনাগুলো বলেছি, তোমরা শুধু এই কথাগুলো এখানে খাতায় লিখে দিবে। অর্থাৎ দেখো এখানে যে বর্ণনাগুলো ধীরে ধারাবাহিকভাবে রয়েছে, এই ধারাবাহিক বর্ণনাটা তোমরা শুধু খাতায় তুলে দিবে, তাহলে হয়ে যাবে। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে তুলতে পারো অথবা পজ করে তুলতে পারো, অথবা যদি তোমরা চাও যে পিডিএফ নিবে, যদি পিডিএফ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট দিয়ে দেবো। এখানে কিছু বিষয় রয়েছে, পরিমার্জনের কিছু বিষয় রয়েছে, অর্থাৎ এই যে স্প্লাইসিং করতে হয়, কিভাবে কাটতে হয়, এই কাটার বিষয়টা আমি কিন্তু তোমাদেরকে ছবিতে বুঝিয়ে দিয়েছি। এখন এই বিষয়টা তোমরা শুধু একটু পড়ে নেবে, পড়ে শুধু লিখে ফেলবে, তাহলেই হয়ে যাবে কিভাবে কাটতে হয়।
এই লেখাগুলো একেবারে কমপ্লিট লেখা, এই লেখাগুলো লিখলে হবে, তোমাদের এর বাইরে কোনো কিছু লিখতে হবে না, এটা একেবারে কমপ্লিট। এবার দেখো চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়াস ত্যাগ, সর্বশেষ কি হবে, ক্যাপিং টেইলিং স্প্লাইসিং শেষে প্রি এমআরএনএ চূড়ান্ত এমআরএনএ তে পরিণত হয়। চূড়ান্ত এমআরএনএ সাইটোপ্লাজমীয় পরিবেশের জন্য উপযুক্ত, তাই নিউক্লিয়াসের ছিদ্রপথে সাইটোপ্লাজমে চলে আসে এবং রাইবোজোমে ট্রান্সলেট হয়ে প্রোটিন তৈরি করে। এটা হলো আমাদের তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, যাকে বলা হয় ট্রান্সক্রিপশন। এইভাবে আমাদের এটা শেষ হয়। তো এটা হয়ে গেল 2 নাম্বার প্রশ্নের উত্তর। এবার 3 নাম্বারে রয়েছে যে চিত্রসহ আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া। তো এটাও আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্টে উপস্থাপন করব। তো ভাইয়া এবং আপুরা, এবার তোমাদেরকে দেখাবো তোমাদের 3 নম্বর প্রশ্ন, নির্দেশক 3। প্রথমে খাতায় লিখবে নির্দেশক 3, আরএনএ থেকে প্রোটিন তৈরি। এরপরে দেখবে যে আরএনএ থেকে প্রোটিন তৈরি আসলে এটাকে বলা হয় ট্রান্সলেশন, আর ট্রান্সলেশন প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। অর্থাৎ এই যে একটু আগে দেখলে যে তোমার হলো নিউক্লিয়াস থেকে যে আরএনএটা বের হয়ে আসলো সাইটোপ্লাজমে, আসার পরে এখানে সেই আরএনএ থেকেই প্রোটিনটা তৈরি হবে। তো অবশ্যই সেটা সাইটোপ্লাজমে সংঘটিত হবে। তো এখানে 3টা ধাপ রয়েছে। প্রথমে ট্রান্সলেশনের সূচনা, যাকে ইনিশিয়েশন বলে, এরপরে পলিপেপটাইড চেইনের বৃদ্ধি, ইলংগেশন, তারপরে সর্বশেষ রয়েছে সমাপ্তি বা টার্মিনেশন। প্রথমে দেখো ট্রান্সলেশনের সূচনা, ইনিশিয়েশন। এই সূচনাতে তোমার ইনিশিয়েটর টিআরএনএ অর্থাৎ সূচনাকারী টিআরএনএ মেথিওনিন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে রাইবোজোমের ছোট খণ্ডের সাথে একটি যৌগ তৈরি করে। তারপরে এই যৌগ কমপ্লেক্স এমআরএনএ 5 প্রান্তের ক্যাপ অংশের সাথে আবদ্ধ হলে রাইবোজোমে এমআরএনএ ধরে 3 প্রান্তের দিকে চলতে থাকে, যাকে বলা হয় স্ক্যানিং। অর্থাৎ শুরু থেকে সে খুঁজতে থাকে যে কোথায় তোমার শুরুর যে কোডনটা রয়েছে সেই কোডনটা কোথায় আছে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত স্টার্ট কোডন এইউজি পেয়ে যায়, অর্থাৎ নাইট্রোজেন বেসের সিকোয়েন্স থেকে যখন এইউজি পাবে সেখান থেকেই তোমার কোডিংটা শুরু হবে। এরপর রাইবোজোমের বড় খণ্ডটি এসে ছোট খণ্ডের সাথে যুক্ত হয়। বড় খণ্ডে টিআরএনএ বসার জন্য 3টি হালকা গর্ত থাকে, অর্থাৎ সাইট থাকে, এ সাইট, পি সাইট এবং ই সাইট। এ সাইট হলো অ্যামিনো অ্যাসিড সাইট, আর পি এবং ই দেখবে যে এখানে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ 3টা সাইটে কখনো একসাথে বসবে না। পি হলো পলিপেপটাইড সাইট, অর্থাৎ এখানে পলিপেপটাইড চেইন তৈরি হবে, আর ই হলো এক্সিট সাইট, অর্থাৎ এখান থেকে বের হয়ে যাবে। তো বড় খণ্ডটি ছোট খণ্ডের সাথে সংযুক্ত হওয়ার সাথে সাথে ট্রান্সলেশনের সূচনা কাজ সমাপ্ত হবে। সূচনা কাজ সমাপ্ত মানে যে ইনিশিয়েশনটা শুরু হয়েছে এটা শেষ, এখন সেটাকে বৃদ্ধি পাবে আর কি। এই অবস্থায় মেথিওনিন টিআরএনএ পি সাইটে থাকে, এ এবং ই সাইট খালি থাকে, এই দুটো মনে রেখো। এবার দেখো বৃদ্ধিকরণ বা ইলংগেশন। বর্ধিতকরণটা হলো তোমার প্রথমে আনা মেথিওনিন অ্যামিনো অ্যাসিডের সাথে কোডের নির্দেশ অনুযায়ী একটির পর একটি অ্যামিনো অ্যাসিড এনে যুক্ত করা। আর পূর্ণাঙ্গ রাইবোজোমে এমআরএনএ স্ক্যান করে 3 প্রান্তের দিকে অগ্রসর হয় এবং দ্বিতীয় টিআরএনএ সঠিক অ্যামিনো অ্যাসিড নিয়ে এ সাইটে উপস্থিত হয়। অর্থাৎ 3জন যদি পাশাপাশি থাকে, 3জনের মধ্যে 3জনই ফিল আপ হবে না। ধরো বাম দিক থেকে একজন নিয়ে এসে দিচ্ছে, অর্থাৎ দেখবে যে তোমরা মাথায় ডালি নিয়ে পরপর একজন আরেকজনকে দেয়, একজন আরেকজনকে দেয়, এইভাবে। অর্থাৎ কখনোই সবার মাথা ফিল আপ থাকে না, একজন না একজনের মাথা ফাঁকা থাকে। এরকম তোমার হলো এই পি নিয়ে এসে দিবে, পি দিবে এ কে, এই আবার ই কে দিবে, ই বের হয়ে যাবে এভাবে। তো এইভাবে দেখো ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটবে। তোমাদেরকে আমি ছবিতে বিষয়টা আর একটু পরিষ্কার করে দেবো, তোমরা এই জিনিসটা লিখে ফেলবে, যা যা দেখছো এগুলো সবই। এখানে দেখো ছবিটাতে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে প্রথম ছবিটাতে দেখো যে রাইবোজোমের ছোট খণ্ড আর রাইবোজোমের বড় খণ্ড। এই যে ইপিএ লেখা আছে দেখো ছবিতে, ইপিএ এটা হলো রাইবোজোমের ছোট খণ্ড, আর ওই উপরেরটা এটা হলো রাইবোজোমের বড় খণ্ড। তো আস্তে আস্তে এই যে 5 প্রান্তে, এই খেয়াল করছো যে 5 প্রান্তে দেখো G7 লেখা আছে, অর্থাৎ গুয়ানোসিনের 7টা ক্যাপিং করা, আর এখানে পলি এ টেইল দেখতে পাচ্ছ, অর্থাৎ এর মাঝখানে তোমার হলো স্ক্যানিং করতে করতে এক জায়গায় পেয়ে গেছে এইউজি, এখান থেকে শুরু। তো দেখো 2 নম্বর ছবিতে যে এই যে টিআরএনএটা একটা অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে আসছে, আর টিআরএনএটা এসে এই যে ইপি আর এ আছে, প্রথমে এসে এ এর উপরে বসবে, অর্থাৎ এটা কি, এ হলো অ্যামিনো অ্যাসিড সাইড, অর্থাৎ এখানে অ্যামিনো অ্যাসিডটা এসে বসবে। এরপরে যখন দ্বিতীয়বার আরো আবার তোমার হলো একটা টিআরএনএ নিয়ে আসবে, তখন এটা চলে আসবে পি তে, তখন এটা ফাঁকা হয়ে গেল, তখন এতে আরেকটা টি অ্যামিনো অ্যাসিড বসলো। এইভাবে যখন দুটো বসলো, তখন 3 নম্বর যখন আসবে, তখন
3 নাম্বারটা বসবে ই তে, তো ইটা তখন দিয়ে বের হয়ে যাবে, ই থেকে একটা বের হয়ে যাবে। 3 নম্বর ছবিতে দেখো এই যে ই সবসময় যে কোনো একটা মানে দুইটা ফিল আপ থাকে, তিনটার মধ্যে যে কোনো দুইটা ফিল আপ থাকবে, যে কোনো একটা ফাঁকা থাকবে। তো যখন ই আর পি ফিল আপ থাকে তখন এ ফাঁকা থাকে, আবার যখন এ আর পি ফিল আপ থাকবে তখন ই ফাঁকা থাকবে। এভাবে আস্তে আস্তে দেখো এখানে পলিপেপটাইড চেইন তৈরি হচ্ছে। এই পলিপেপটাইড চেইনটাই আমাদের প্রোটিন, এই পলিপেপটাইড চেইন থেকে আমাদের প্রোটিনটা তৈরি হবে। তো এটা হলো ট্রান্সলেশনের সমাপ্তি। তোমাদের এই ছবিটা আঁকাতে হবে, এই ছবিটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করে আঁকাবে। এবার দেখো সমাপ্তিকরণ, যে রাইবোজোমের সাইড এ তে কোনো স্টপ কোডন পৌঁছালে ট্রান্সলেশনের সমাপ্তি, অর্থাৎ শুরুটা হয়েছিল এইউজি কোডন দিয়ে, সমাপ্তিটা কি হবে? সমাপ্তি কোডন নির্দিষ্ট তোমরা জানো যে ইউএএ, ইউএজি বা ইউজিএ, এই তিনটা কোডনের যে কোনো একটা কোডন যদি আসে তাহলে এটা সমাপ্তি ঘটবে। যতক্ষণ না পর্যন্ত এই তিনটে স্টপ কোডন আসবে ততক্ষণ এটা সমাপ্তি ঘটবে না, এটা চলতেই থাকবে। স্টপ কোডন রাইবোজোমের সাইড এ তে যুক্ত হলে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ পরিবর্তে একটি প্রোটিন রিলিজ ফ্যাক্টর সাইড এ তে সংযুক্ত হয়। অর্থাৎ যখন শেষ হবে তখন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করবে না, তখন একটা প্রোটিন রিলিজ ফ্যাক্টর সংযুক্ত করবে। এর ফলে পলিপেপটাইড চেইন সাইড পি থেকে মুক্ত হয়ে যায় এবং একই সাথে রাইবোজোমের দুটি অংশ পৃথক হয়ে যায়, আর খালি আরএনএ এবং রিলিজ ফ্যাক্টরও পৃথক হয়ে যায়। এইভাবে তোমার প্রোটিন তৈরির সমাপ্তি ঘটে। তো তোমাদের দেখো 3টা প্রশ্নের সমাধান তোমরা পেয়ে গেছো। যদি কারো তোমার পিডিএফ ফাইল দরকার হয় তো কমেন্ট করো, আমি কমেন্ট যে করবে তাকে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। তো তোমাদেরকে আবারও বলছি, যারা এই পিডিএফ ফাইল চাও, আমি সম্পূর্ণ পিডিএফ ফাইল করে রেখেছি। যারা পিডিএফ ফাইল চাও আমি কমেন্ট করলে তাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এতক্ষণে এই অ্যান্সারগুলো তোমরা খুব নির্ভুলভাবে সমাধান করতে পেরেছো। তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নেবে এবং ছবিটা আঁকিয়ে নেবে, তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরও আবারও বলি, যদি কেউ পিডিএফ ফাইল নিতে চাও তাহলে কমেন্ট করো, আমি কমেন্টে আমার পিডিএফ ফাইলের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমাকে জানাবে যে তোমাদের ফিডব্যাকটা, মানে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর আমার পাশে থাকবে। পরবর্তীতে আবার অ্যাসাইনমেন্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। তো এরপরে আবারও নতুন কোনো অ্যাসাইনমেন্ট আসলে তোমাদের সামনে হাজির হব। এই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।